শেরে বাংলা একে ফজলুল হক। বাংলার পথ প্রান্তর জুড়ে কিংবদন্তি ছড়িয়ে আছে এই নেতার নামে। বালক শেরে বাংলা একবার পড়ে বই ছিঁড়ে ফেলতেন, কুমির ভরা খরস্রোতা নদী সাঁতরে পাড়ি দিতেন। তবে এই কিংবদন্তি আর লোকমুখে প্রচলিত গল্পের বাইরেও শেরে বাংলা একে ফজলুল হক ছিলেন এক বিশাল ব্যক্তিত্ব। তার রাজনৈতিক প্রজ্ঞা আর দূরদর্শিতা ছিল অপরিসীম। বাংলা আর বাঙালির জন্য চিন্তা করেছেন এমন নেতার তালিকায় শেরে বাংলা একে ফজলুল হকের নাম রাখতে হবে সবার সামনের সারিতে। 2004 সালে বিবিসি বাংলা একটি শ্রোতা জরিপের আয়োজন করে। বিষয়টি ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি কে। 30 দিনের উপর চালানো বিবিসি বাংলার সেই জরিপে শ্রোতাদের মনোনীত শীর্ষ 20 জন বাঙালির তালিকায় চতুর্থ স্থানে আসেন একে ফজলুল হক। অবিভক্ত বাংলার জাতীয় নেতা আব্দুল কাশেম ফজলুল হক তার রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতা জন্য ছিলেন সুপরিচিত। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী। সর্বভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন ফজলুল হক। তার আপসহীন ন্যায়নীতি ও অসামান্য বাক্পটুতার কারণে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের কাছে তিনি বেশি পরিচিত ছিলেন শেরে বাংলা বা বাংলার বাঘ নামে। সর্বভারতীয় রাজনীতির পাশাপাশি গ্রাম বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। মুসলমানদের মধ্যে শিক্ষার ব্যাপক প্রসারের জন্য সর্বপ্রথম তিনি একটি অগ্রণী ভূমিকা রাখেন। বরিশাল জেলায় বাকেরগঞ্জের বর্ধিষ্ণু গ্রাম সাতুরিয়ায় তিনি জন্মগ্রহণ করেন 1873 সালের 26 অক্টোবর। আইনজীবী কাজী মোহাম্মদ ওয়াজেদ ও সাইদুন্নেসা খাতুনের একমাত্র পুত্র ছিলেন তিনি। একে ফজলুল হকের প্রাথমিক শিক্ষা শুরু হয় বাড়ির পরিবেশে। বাড়িতেই তিনি আরবি, ফার্সি ও বাংলা ভাষায় শিক্ষা লাভ করেছিলেন। পরে তিনি ভর্তি হন বরিশাল জেলা স্কুলে এবং সেখান থেকে 1890 সালে এন্ট্রান্স পাশ করার পর উচ্চশিক্ষা গ্রহণ করেন কলকাতায় প্রেসিডেন্সি কলেজে। প্রখর মেধাসম্পন্ন ছাত্র ছিলেন ফজলুল হক। সে সময় প্রেসিডেন্সি কলেজে রসায়ন শাস্ত্রের অধ্যাপক ছিলেন বিশিষ্ট রসায়নবিদ প্রফুল্লচন্দ্র রায়। ফজলুল হকের মেধায় তিনি বিশেষভাবে আকৃষ্ট হয়েছিলেন। 1894 সালে তিনি একই বছরে রসায়ন, গণিত ও পদার্থবিদ্যা 3টি বিষয়ে অনার্স সহ কৃতিত্বের সঙ্গে স্নাতক পরীক্ষা পাশ করেন, যা ছিল এক বিরল দৃষ্টান্ত। ইংরেজি ভাষায় MA পাঠ শুরু করলেও পরে তিনি গণিতশাস্ত্রে MA ডিগ্রি নেন 1896 সালে। কথিত আছে, তিনি ইংরেজি ভাষায় MA পড়তে গেলে তার এক সহপাঠী তাকে বলেছিলেন মুসলমান শিক্ষার্থীরা অঙ্ক পড়তে ভয় পায়, সে কারণেই কি তিনি ইংরেজিতে MA পড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ওই সহপাঠীকে চ্যালেঞ্জ জানিয়ে মাত্র 6 মাসের প্রস্তুতি নিয়ে অঙ্কে প্রথম শ্রেণীতে MA পাশ করেন ফজলুল হক। তিনি আইনেও স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন এবং কলকাতার খ্যাতনামা আইনজীবী স্যার আশুতোষ মুখার্জির অধীনে আইনের শিক্ষানবিশ হয়েছিলেন। 2 বছর শিক্ষানবিশের পর তিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে আইন ব্যবসা শুরু করেন। যদিও 1 বছরের মাথায় পিতার মৃত্যুর পর তিনি ফিরে গিয়েছিলেন বরিশালে এবং সেখানে বরিশাল আদালতে যোগ দিয়েছিলেন। আইন ব্যবসা ছেড়ে ফজলুল হক সরকারি চাকরি নিলেন 1906 সালে, কিন্তু ব্রিটিশ সরকারের সঙ্গে বনিবনা না হওয়ায় ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদ থেকে ইস্তফা দিলেন ফজলুল হক 1911 সালে। আবার তিনি ফিরে গেলেন কলকাতা হাইকোর্টে আইনের পেশায়। সরকারি দায়িত্ব পালনের সময় তিনি বাংলার গ্রামে গ্রামে ঘুরে কৃষক শ্রমিকদের বাস্তব অবস্থা দেখেছিলেন, প্রত্যক্ষ করেছিলেন তাদের উপর জমিদার ও মহাজনদের নির্মম অত্যাচার। তার সেই অভিজ্ঞতার আলোকে পরবর্তী জীবনে দরিদ্র নিপীড়িত কৃষক সমাজের অবস্থার উন্নতি ঘটাতে তিনি প্রবর্তন করেছিলেন ঋণ সালিসি বোর্ড, প্রণয়ন করেছিলেন বঙ্গীয় প্রজাস্বত্ব আইন। 1905 সালে বঙ্গভঙ্গের পর এ নিয়ে বাংলার জনগণ বিভক্ত হয়ে পড়লে ঢাকার চতুর্থ নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুর মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য একটি সংগঠন তৈরির কথা ভাবেন। তিনি 1906 সালে 23 ডিসেম্বর ঢাকায় অল ইন্ডিয়া মুসলিম এডুকেশন কনফারেন্স আহ্বান করেছিলেন। এই সম্মেলন থেকেই জন্ম নেয় নিখিল ভারত মুসলিম লীগ। ঢাকার আহসান মঞ্জিলে অনুষ্ঠিত এই সম্মেলনে যোগ দিয়েছিলেন ফজলুল হক। সেই অর্থে মুসলিম লীগের পথ চলার শুরু থেকেই দলটির সঙ্গী ছিলেন তিনি।
বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের সাধারণ সম্পাদক হন তিনি 1913 সালে এবং 1916 থেকে 2021 পর্যন্ত তিনি ছিলেন নিখিল ভারত মুসলিম লীগের সভাপতি। ওই একই সময়ে পাশাপাশি তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের যুগ্ম সম্পাদক এবং পরে সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। দিল্লিতে 1918 সালে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলনে তিনি সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। ফজলুল হকই ছিলেন একমাত্র বাঙালি যিনি নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। লখনৌ শহরে 1916 সালে মুসলিম লীগ ও কংগ্রেসের যৌথ অধিবেশনে তিনি যে প্রস্তাব উত্থাপন করেছিলেন তা লখনৌ চুক্তি নামে অভিহিত হয়। এই চুক্তির অন্যতম একজন প্রধান উদ্যোক্তা ছিলেন হক। এই চুক্তির মাধ্যমে প্রাদেশিক পর্যায়ে আইন প্রণয়নের ক্ষেত্রে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়। ওই অধিবেশনে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ এবং মোহনদাস করমচাঁদ গান্ধী। 1924 সালে তিনি বাংলার শিক্ষামন্ত্রী হয়েছিলেন এবং 1935 সালে কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন তিনিই ছিলেন এ পদে অধিষ্ঠিত প্রথম বাঙালি মুসলমান। ভারতের ভবিষ্যৎ শাসনতন্ত্রের রূপরেখা নিয়ে আলোচনার জন্য 1930 এবং 1932 সালের মধ্যে ব্রিটিশ পার্লামেন্টে পরপর বেশ কয়েকটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তদানীন্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ডের সভাপতিত্বে। লন্ডনে অনুষ্ঠিত 1930 থেকে 1931 সালের প্রথম বৈঠকে কংগ্রেসের যোগদান প্রত্যাখ্যান করেছিলেন গান্ধী। দ্বিতীয় বৈঠকে অবশ্য যোগ দিয়েছিল কংগ্রেস, কিন্তু মুসলিম লীগ ওই বৈঠকে অংশগ্রহণ করেছিল। ফজলুল হক ওই বৈঠকে বাংলা এবং পাঞ্জাবের মুসলমানদের জন্য সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিত্ব দাবি করেছিলেন। তিনি স্বতন্ত্র নির্বাচনের পক্ষেও বক্তৃতা দিয়েছিলেন। অবিভক্ত বাংলা প্রাদেশিক স্বায়ত্তশাসন পাওয়ার পর 1937 সালে সেখানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ব্রিটিশ ভারতে প্রজা পার্টি নামে সামন্ততন্ত্র বিরোধী যে দল ছিল, ফজলুল হক সেটির রূপান্তর ঘটান কৃষক প্রজা পার্টি নামে রাজনৈতিক দলে। ওই নির্বাচনে বঙ্গীয় প্রাদেশিক পরিষদে তার দল তৃতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগ এবং নির্দলীয় সদস্যদের সঙ্গে জোট গঠন করেন হক এবং এ.কে. ফজলুল হক হন অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী। মোহাম্মদ আলী জিন্নাহের সভাপতিত্বে 1940 সালে লাহোরে অনুষ্ঠিত হয় নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশন। 22 থেকে 24 মার্চ 3 দিনের ওই অধিবেশনে এক জ্বালাময়ী বক্তৃতায় প্রথম পাকিস্তান গঠনের প্রস্তাব পেশ করেন বাংলার প্রধানমন্ত্রী এ.কে. ফজলুল হক। ব্রিটিশ ভারতের পূর্ব ও উত্তর পশ্চিম এর মুসলমানের প্রধান অংশে স্বায়ত্তশাসিত পৃথক মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি সম্বলিত সেই প্রস্তাব গৃহীত ও পাশ হয় ওই অধিবেশনে। পাকিস্তান প্রতিষ্ঠার ইতিহাসে লাহোর প্রস্তাব ছিল এক ঐতিহাসিক দলিল, যা পরে পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত হয়। তার ওই বক্তৃতায় মুগ্ধ হয়ে পাঞ্জাববাসীরা তাকে উপাধি দিয়েছিল শেরি বাঙ্গাল, অর্থাৎ বাংলার বাঘ। তখন থেকে তিনি শেরে বাংলা নামে পরিচিত হয়ে ওঠেন। 1937 থেকে 1943 সাল পর্যন্ত 2 মেয়াদের দীর্ঘ প্রধানমন্ত্রিত্বকালে তিনি বহু জনকল্যাণমূলক কাজ করেছেন। এ সময় তিনি ঋণ সালিসি বোর্ড গঠন করেন, যার ফলে দরিদ্র চাষিরা সুদখোর মহাজনের কবল থেকে রক্ষা পায়। কৃষিভিত্তিক বাংলার প্রাণ ছিল রক্ত ঘাম ঝরিয়ে ফসল ফলানো কৃষকেরা, কিন্তু তাদেরকে প্রতিনিয়ত শোষণ করে ফুলে ফেপে উঠেছে একদল জমিদার আর মহাজন। মুসলিম লীগের প্রথম সারির নেতারা নিজেরাই জমিদারের ঝান্ডাবাহক, তাই তারা জমিদারি উচ্ছেদ করে সাধারণ প্রজাদের মুক্তি দেবে এমনটা কল্পনা করাও দুঃসাধ্য ব্যাপার। তাই জমিদারি উচ্ছেদে তাকেই আলাদা করে যুদ্ধে নামতে হবে। বিভিন্ন জেলায় ইতিমধ্যেই প্রজাদের আন্দোলন শুরু হয়ে গিয়েছিল। সেগুলোকে সংগঠিত করে যোগাযোগ স্থাপন করার কাজটি হাতে নিলেন হক সাহেব। পূর্ব বাংলার আজ 10 জন নেতার চেয়ে হক সাহেবের রাজনীতির মৌলিক পরিবর্তনের সূচনা এখানেই। 1921 সালে গৌরনদীতে প্রজা সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রজা আন্দোলনকে সফল আর সংগঠিত করতে এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াত শুরু করেন ফজলুল হক। বিভিন্ন জেলায় থাকা প্রজা আন্দোলনের নেতাদের সাথে যোগাযোগ শুরু করেন। 1926 সালে ঢাকার অদূরে মানিকগঞ্জে দেনার দায়ে কৃষকদের জমি কেড়ে নেয় জমিদার আর মহাজনেরা। এই ঘটনা খুব একটা নতুন ছিল না তখনকার মানুষের জন্য, তবে দীর্ঘদিনের ক্ষোভ থেকে কৃষকদের মাঝে অসন্তোষ রূপ নেয় বিক্ষোভে। এই ব্যাপারটিকে নিয়মতান্ত্রিক প্রতিবাদের উপায়ে আনতে ডাক দেওয়া হয় প্রজা সম্মেলনের। মানিকগঞ্জের মহকুমার খিয়র ঘাটের প্রজা সম্মেলনে সভাপতিত্ব করার জন্য আহ্বান জানানো হয় ফজলুল হককে। সেখান থেকে অত্যাচারী মহাজনদের বিরুদ্ধে প্রকারান্তরে অসহযোগের ডাক দেন তিনি বলেন, দয়া করে জমি যখন নিয়েছে এবার কর্তারা লাঙল চষুক, মাঠে নেমে ফসল বুনুক, ফসল ফলা, ফসল কাটুক।
এই ঘটনার পর আন্দোলনে প্রায় 1 বছর চলে। প্রান্তিক কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই আন্দোলনে। তবে এই আন্দোলনের সবচেয়ে বড় সফলতা জমিদার মহাজনেরাই নতি স্বীকার করে। তারা জমি ফেরত দিয়ে কৃষকদের সাথে মিটমাট করে। এই ঘটনায় অনুপ্রাণিত হয়ে ফজলুল হক এই আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার চিন্তা শুরু করেন। 1927 সালে নিখিলবঙ্গ কৃষক প্রজা সমিতি নামে রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়। তিনি দলের সভাপতি হিসেবে দায়িত্ব নেন। হক সাহেবের বিশাল ব্যক্তিত্ব আর বাগ্মিতার কারণেই দলটি জনপ্রিয় হতে থাকে। ফজলুল হক একই সাথে মুসলিম লীগেও তার স্থান ধরে রেখেছিলেন। মুসলিম লীগ দিয়ে তিনি সর্বভারতীয় রাজনীতির দরজা খোলা রেখেছিলেন। কিন্তু মুসলিম লীগের বিরুদ্ধে একটি অভিযোগ সর্বদাই ছিল যে এটি নাইট নবাবদের দল। ইংরেজদের কাছাকাছি থাকা প্রতিপত্তি সম্পন্ন বনেদি মুসলমান পরিবারগুলোতেই মুসলিম লীগের ছিল শক্ত ঘাঁটি। এই বলয়ে সমাজের একদম তৃণমূল থেকে উঠে আসা নেতা খুবই কম। আবার এই প্রভাবশালী দলটিকে যদি তার রাজনৈতিক বলয় ব্যবহার করে সারা ভারতের সাধারণ মুসলমানের জন্য কার্যকরী একটি সংস্থা করে তোলা যায়, তাহলে মোটের উপর লাভ মুসলমানদেরই। এই চিন্তা থেকেই ফজলুল হক একদম প্রতিষ্ঠার শুরু থেকেই মুসলিম লীগের সাথেই ছিলেন। 1936 সালে নির্বাচনে মুসলিম লীগ আর কৃষক প্রজা পার্টির মধ্যে সমঝোতা হয়নি। কৃষক প্রজা পার্টি নিয়ে ফজলুল হক আর জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে যায়। বরিশাল জেলার পটুয়াখালী আসনে ঢাকার নবাব বংশের প্রভাবশালী মুসলিম লীগ নেতা খাজা নজিমুদ্দিনের জমিদারি। সেখান থেকেই ফজলুল হক আর নজিমুদ্দিনের প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল 1937 সালের নির্বাচনে। স্থান অবিভক্ত বাংলার পটুয়াখালী। বিশাল এক জনসভা, কৃষক মজদুর মেহনতি মানুষের ভিড়। সভায় হাজির হলেন ধুতি কামিজ আর মাথায় রুমি টুপি পরিহিত রাজভারী ব্যক্তি ফজলুল হক। মঞ্চে দাঁড়িয়ে হাসি মুখে বললেন, ভাইয়েরা, মাত্র 4টি যুদ্ধের কথা আমি আপনাদের সামনে আজ বলবো। প্রথম যুদ্ধ হয়েছে রয় রয়, দ্বিতীয় যুদ্ধ হয়েছে কয় কয়, তৃতীয় যুদ্ধ হয়েছে গয় গয়, এবার যুদ্ধ হবে হয় নয়। সাধারণ মানুষ বুঝতে পারে না। তিনি ব্যাখ্যা করলেন, প্রথম যুদ্ধ হয় রাম রাবণে, দ্বিতীয় যুদ্ধ কংস আর কৃষ্ণে, তৃতীয় যুদ্ধ গান্ধী আর গভর্নমেন্টে, আর এবার হবে হক আর নজিমুদ্দিনে। ফজলুল হকের কাছে নজিমুদ্দিন পরাজিত হয়েছিলেন বড় ব্যবধানে। 1937 সালে বাংলায় মুসলিম লীগ আর কৃষক প্রজার এই লড়াই বাংলায় বেশ বড় আলোড়ন তৈরি করে। সাধারণ মানুষের কাছে ফজলুল হক এবং তার দলের জনপ্রিয়তার অন্যতম কারণ ছিল জমিদারি উচ্ছেদ, জোদ্দার মহাজনদের অত্যাচার কমিয়ে আনার প্রতিশ্রুতি। 37-এর সেই নির্বাচনে রাজনৈতিক স্লোগান উঠেছিল, লাঙলচার জমিদার, ঘামচার দামতার। বাংলায় তখন শতকরা 85% মানুষই কৃষক আর অধিকাংশ বাঙালি মুসলমান। তবু অসাম্প্রদায়িক রাজনীতিতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের উত্তরসূরি হক সাহেব ঘোষণা করলেন, কৃষক আন্দোলন শুধু কৃষকদেরই আন্দোলন। কৃষকেরা কোন ধর্মাবলম্বী আমাদের জানবার বিষয় নয়। অবিভক্ত বাংলার বিশিষ্ট রাজনীতিবিদ সাংবাদিক আবুল মনসুর আহমেদ এই সময় ফজলুল হকের অত্যন্ত কাছের মানুষ ছিলেন। তিনি জানাচ্ছেন, কৃষক প্রজা আন্দোলনের ও ব্যক্তিগতভাবে হক সাহেবের খুবই জনপ্রিয়তা ছিল। জমিদারি উচ্ছেদ, মহাজনী শোষণ অবসান, কৃষি খাতকের দুরবস্থা দূরীকরণ প্রভৃতি গণদাবির মোকাবিলায় মুসলিম লীগের কোনো গণকল্যাণের কর্মসূচি ছিল না। কৃষক প্রজা পার্টির কর্মীরা নির্বিলাস সমাজসেবক, দেশকর্মী। তাদের জনসেবার দৃষ্টান্ত, জনগণের চোখের দেখা অভিজ্ঞতা। বিনে পয়সায় পায়ে হেঁটে এরা প্রচার করতেন। পক্ষান্তরে মুসলিম লীগের বড় লোক প্রার্থীদের কর্মীরা চটকদার বেশে প্রচারে বের হতেন। তখনকার মুসলিম ছাত্র তরুণরা সকলেই প্রগতিবাদী প্রতিষ্ঠান হিসেবে কৃষক প্রজা পার্টির সমর্থক ছিল। এর ফলস্বরূপ তিনি হয়ে গেলেন বাংলার প্রথম প্রধানমন্ত্রী। অবিভক্ত বাংলার রাজনীতিতে তার মতো দাপটে লোক ছিল না বললেই চলে। দাপটের সঙ্গে মিশেছিল তার ব্যক্তিত্ব ও জনপ্রিয়তা। এই লোকটার মধ্যে কি এমন ছিল যে তিনি এত জনপ্রিয়? বাংলায় যে দুটি দল ছিল, কংগ্রেস ও মুসলিম লীগ, তারা ছিল সর্বভারতীয়। বাংলার লোকের কি হবে, বাংলার ভবিষ্যতের কি হবে, এটা একমাত্র সেই সময় ভাবতে পেরেছিলেন ফজলুল হক। তাই বাংলার দিকেই ছিল তার একান্ত মনোনিবেশ। তিনি বাংলার ভূমিহীন কৃষকদের ভালোবেসেছিলেন। তাদের কাছে তিনি অনায়াসে মুড়ি, ফ্যান ভাত চেয়ে খেতে পারতেন। তাই এই কাজের মানুষটি হয়ে ওঠে কাছের মানুষ। ঋণ সালিসি বোর্ড গঠনের মাধ্যমে কৃষকদের ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে উদ্ধার করতে সমর্থ হয়েছিল
প্রজাস্বত্ব আইন প্রণয়নের মাধ্যমে তিনি ভূমির উপর এদেশের কৃষক সমাজের অধিকার আদায়ে যুগান্তকারী ভূমিকা পালন করেন। বাংলার কৃষক ও মেহনতি জনতার অকৃত্রিম বন্ধু আবুল কাশেম ফজলুল হকের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের ফলে দেশে প্রজাস্বত্ব প্রতিষ্ঠিত হয়। বাঙালি কৃষক জমিদারি শোষণ থেকে মুক্তি পায়। বাংলার গরিব দুঃখী মানুষের জন্য এ.কে ফজলুল হকের আন্তরিক দরদ ছিল দেখার মতো। এর ফলে সেই সময়টি হয়ে উঠেছিল কৃষক মজদুরদের কাছে স্বর্ণযুগ। তিনি চেয়েছিলেন জমিদারি প্রথার সম্পূর্ণ উচ্ছেদ, কিন্তু কোয়ালিশন সরকারের দুর্বলতায় তিনি সেই সুযোগ পাননি। জোটসঙ্গী মুসলিম লীগের অনেকেই ছিলেন জমিদার। আবার 1937-এর নির্বাচনের পর কংগ্রেসও তার সঙ্গে জোট সরকার গড়তে চায়নি। এর অন্যতম কারণ ছিল কংগ্রেস ছিল জমিদারি উচ্ছেদের বিপক্ষে। তাদেরও বহু নেতা জমিদার ছিল এবং পার্টি ফান্ড আসত জমিদারদের কাছ থেকে। আর কংগ্রেস মনে করত ফজলুল হকের রাজনীতি কৃষক শ্রমিকদের কেন্দ্র করে, যাকে বামপন্থীরা শ্রেণী সংগ্রাম বলে। এভাবে মধ্যবিত্ত ও উচ্চবিত্তকে চটালে স্বাধীনতা আন্দোলনে খারাপ প্রভাব পড়বে। তাই হকের সঙ্গে কংগ্রেস সরকারে না গিয়ে মুসলিম লীগের দিকে ঠেলে দেয় কৃষক প্রজা পার্টিকে। আর এর পরিণতি স্বরূপ 10 বছর পরে যা ঘটে সেই করুণ ইতিহাসের সাক্ষী রয়েছে পুরো বিশ্ব। শেরে বাংলা এ.কে ফজলুল হকের গ্রহণযোগ্যতার ধারে কাছেও বাংলার কেউ ছিলেন না। বাংলার অর্থনৈতিক রাজনৈতিক গুরুত্ব তিনি খুব ভালো করেই বুঝতেন। শেরে বাংলা ফজলুল হক তাই জোর দিয়ে বলেছিলেন, পলিটিক্স অফ বেঙ্গল ইজ ইন রিয়েলিটি ইকোনমিক্স অফ বেঙ্গল। তবে শেষ পর্যন্ত বাংলা আর বাঙালির শেষ রক্ষা হয়নি। বাংলাকে ভাগ করার পক্ষে সায় ছিল না শেরে বাংলা এ.কে ফজলুল হকের। হিন্দু মুসলমান রব তুলে বাঙালি পরিচয়টাকে সর্বভারতীয় নেতারা শিখেই তুলে রাখছেন। বাঙালি জাতির যে রক্তক্ষরণ হচ্ছে তা ভেতরে ভেতরে ঠিকই টের পাচ্ছিলেন শেরে বাংলা এ.কে ফজলুল হক। আর বাঙালি যদি ফজলুল হককে সঠিক মূল্যায়ন করতে না পারে, এর জন্য তাদেরকেই ভুগতে হবে অনেক দিন। এমন ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন ফজলুল হকের শিক্ষক আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তিনি বলেছিলেন, আমি কংগ্রেসীদের ভারতীয় জাতীয়তা বুঝি না, আমি বুঝি বাঙালির জাতীয়তা। এই জাতীয়তা প্রতিষ্ঠা করতে পারে একমাত্র ফজলুল হক। ফজলুল হকের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত খাঁটি বাঙালি, সেই সঙ্গে ফজলুল হক মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত খাঁটি মুসলমান। খাঁটি বাঙালি আর খাঁটি মুসলমানের এমন অপূর্ব সমন্বয় আমি আর দেখি নাই। ফজলুল হক আমার ছাত্র বলে এ কথা বলছি না, সত্য বলেই একথা বলছি। খাঁটি বাঙালিত্ব আর খাঁটি মুসলমানত্বর সমন্বয় ভবিষ্যৎ বাঙালির জাতীয়তা। ফজলুল হক ওই সমন্বয়ের প্রতীক। ওই প্রতীক তোমরা ভেঙো না। ফজলুল হকের অমর্যাদা তোমরা করো না। আমি বলছি, বাঙালি যদি ফজলুল হকের মর্যাদা না দেয়, তবে বাঙালির বড়াতে দুঃখ আছে। তবে বাঙালির আশা ভরসা আর জাতীয়তাবাদের প্রতীক ফজলুল হকের মন্ত্রিসভার পতন ঘটে 1941 সালের ডিসেম্বর মাসের শুরুতে। মুসলিম লীগকে বাদ দিয়ে এবার ফজলুল হক হিন্দু মহাসভা, কৃষক প্রজা পার্টি আর কংগ্রেসের সুভাষপন্থী অংশকে নিয়ে মন্ত্রিসভা গঠন করেন। হিন্দু মহাসভার সাথে জোট করে মন্ত্রিসভা গঠন করায় রাজনীতি সচেতন তরুণ মুসলমান সমাজের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। মুসলিম লীগ এই মন্ত্রিসভাকে শ্যামা হক মন্ত্রিসভা নাম দেয়, যদিও এই মন্ত্রিসভার একজন অর্থাৎ শ্যামাপ্রসাদই ছিলেন হিন্দু মহাসভার মন্ত্রী। মুসলিম লীগের লক্ষ্যই ছিল হক সাহেবকে রাজনীতি থেকে দূরে ঠেলে দেওয়া। 28 মার্চ 1943 সালে দ্বিতীয় হক মন্ত্রিসভার পতন ঘটে। বাংলার রাজনীতির মঞ্চে মুসলিম লীগের সোহরাওয়ার্দী আর খাজা নজিমুদ্দিন হয়ে ওঠেন মুখ্য চরিত্র। 1913 সালে যে বছর রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাচ্ছেন, ফজলুল হক আইনসভার সদস্য নির্বাচিত হন। 1913 থেকে 1916 এই 3 বছর ফজলুল হক 148 বার আইনসভায় বক্তৃতা দেন। 128 বার তার বক্তব্যের মূল বিষয় ছিল শিক্ষা। মুসলিমদের শিক্ষা নিয়ে তিনি খুব চিন্তা ভাবনা করতেন। আইনসভায় প্রবেশ করে শিক্ষা বিস্তারের, বিশেষ করে পিছিয়ে পড়া মুসলিমদের জন্য বিশেষ মনোযোগ দেন তিনি উপলব্ধি করেন, বাঙালি মুসলিম যদি আধুনিক পাশ্চাত্য শিক্ষা গ্রহণে এগিয়ে না আসে, তবে তাদের ধ্বংস অনিবার্য। এরই প্রস্তুতি স্বরূপ তিনি মুসলিমদের জন্য কলেজ, হোস্টেল গড়ে তুলতে শুরু করলেন। কলকাতাকে মিউনিসিপ্যাল থেকে কর্পোরেশনের রূপ দান। কারমাইকেল হস্টেল, ইসলামিয়া কলেজ, বর্তমানে যেটি মৌলানা আজাদ কলেজ, লেডি বেব্রন কলেজ ইত্যাদি স্থাপনে তার প্রধান ভূমিকা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ছিল তার সক্রিয় ভূমিকা। 1921 সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় রূপে প্রকাশ করে স্যার সৈয়দ আহমেদ প্রতিষ্ঠিত মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ।
এর অন্যতম উদ্যোক্তা ছিলেন শের-ই-বাংলার এ.কে ফজলুল হক। তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশন মেম্বার অব দি ফার্স্ট কোর্ট ছিলেন। তবে এসবেই তিনি সন্তুষ্ট হয়ে থেমে থাকেননি। কখনো হৈ হৈ করে কাজী নজরুল ইসলাম, মুজফ্ফর আহমেদের সঙ্গে নবযুগ বের করেছেন, কখনো পালন করেছেন মুসলিম লীগের প্রেসিডেন্ট কিংবা কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব। হিন্দু মুসলিম উভয়ের কাছে ছিল তার অপরিসীম গ্রহণযোগ্যতা। জননেতা হয়ে ওঠার আরও একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে। ঘটনাটি 1937-এর। হক সাহেব অবিভক্ত বাংলার পটুয়াখালী থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নবাব ও মুসলিম লীগের নেতা খাজা নজিমুদ্দিনের বিরুদ্ধে। নজিমুদ্দিনের বিশাল লোকবল ও অর্থবল, সে তুলনায় ফজলুল হকের জনসমর্থন ছাড়া আর কিছুই ছিল না। সেই জনতার দোয়া নিয়েই তিনি চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। এমনই এক জনসভায় নৌকায় করে যাওয়ার সময় প্রচণ্ড ক্ষুধাকাতর হয়ে তিনি মাঝিদের পান্তা ভাত খেয়েছিলেন। কোনো ভনিতা ছিল না। মাঝিরা বুঝে গিয়েছিল ফজলুল হক আমাদেরই লোক, তাই 37-এর নির্বাচনের জন্য তারা গান তৈরি করলেন। হক সাহেবকে ভোট দিলে ভাই বাঁচবি তোরা ধনে প্রাণে, হক সাহেবের নাই তুলনা, খোদা ছাড়া ভয় করে না। ফজলুল হক ছিলেন খাঁটি বরিশালী বাঙালি, তাই চাষি মজদুররা তাকে আপন করে নিয়েছিল। তিনি কথাও বলতেন বরিশালী ভাষাতেই। কলকাতার ভাষা তার স্বতঃস্ফূর্ততা কেড়ে নিতে পারেনি। এ প্রসঙ্গে বিশ্বখ্যাত ইতিহাস বিশেষজ্ঞ তপন রায়চৌধুরী তার রোমন্থন অথবা ভীমরতি প্রাপ্তর পরচরিত চর্চাতে লিখেছেন, বরিশালের আর 5 জন ভদ্রলোকের মতো উনিও স্পষ্ট বরিশালীতে কথা বলতেন। ভিক্টোরিয়া ন্যাকামির ধার ধারতেন না। এমনকি তিনি বরিশালের স্টিমার ঘাটে নেমে চাখারে নিজ বাড়িতে যাওয়ার সময় অনেকটা পথ হেঁটে যেতেন। তিনি ভাবতেন হেঁটে গেলে সাধারণ মানুষ তার কাছে তাদের অভাব অভিযোগ জানাতে পারবে। গরিব দুঃখী মানুষদের সঙ্গে তিনি একদম মাটির মানুষের মতো ব্যবহার করতেন। একবার এক ভূমিহীন কৃষক তার মহাজনের কাছে সর্বশান্ত হওয়ার পরে শেষ সম্বল পান্তা ভাত খাওয়ার থালা ও ছাগলটিও হারাতে চলেছে। সেই সময় রাস্তা দিয়ে ফজলুল হক যাচ্ছিলেন। তার কানে গেল চাষিটি প্রিয় থালাখানি দিতে রাজি নয়। সব শুনে তিনি নিজে পয়সা দিয়ে সেই কৃষকটির থালা ও ছাগলটি ছাড়িয়েছিলেন। পরিবারটির মুখে হাসি ফুটিয়ে তুলেছিলেন। 1917 সালের নবী মোহাম্মদ শাহ সম্পর্কে এক ইংরেজ ধর্মকর্তা আপত্তিকর মন্তব্য করলে দেশে প্রতিবাদের ঝড় ওঠে। কলকাতার জাকারিয়া স্ট্রিট উত্তপ্ত হয়ে ওঠে। বাংলার তৎকালীন গভর্নর লর্ড কারমাইকেলের অনুরোধে ফজলুল হকের নিষ্পত্তি করতে ছুটে আসেন, কিন্তু তার আগেই ইংরেজ সৈন্যরা গুলি চালায়। শের-ই-বাংলা ছুটে যান জাকারিয়া স্ট্রিটে। কামানের সামনে দাঁড়িয়ে বলেন, আমার বক্ষভেদ না করে আর একজন মুসলমানের গায়েও গুলি লাগতে দেব না। এমনই জনদরদি ছিলেন তিনি। লর্ড কারমাইকেলের সঙ্গে আলোচনার মাধ্যমে এই অশান্ত পরিস্থিতিকে ঠান্ডাও করেছিলেন তিনি। ফজলুল হক রাজনৈতিক নেতা হিসেবে বলিষ্ঠ হলেও শেষ দিকে তার সিদ্ধান্ত মানুষকে কিছুটা বিভ্রান্ত করেছিল, কিন্তু এই কাজগুলো তিনি বলেই বোধহয় সম্ভব হয়েছিল। তিনি একসময় বলেছেন, ভারতের মুসলিমদের জন্য মুসলিম লীগ করা দরকার, আর বাংলার মুসলিমদের জন্য প্রজা পার্টির দরকার। পরস্পর বিরোধী মনে হলেও সবাইকে সব রকম পরিস্থিতিতে একসঙ্গে নিয়ে চলার আশ্চর্য কৃতিত্ব তিনি দেখিয়েছেন। তাই তার মন্ত্রিসভায় শহীদ সোহরাওয়ার্দী, খাজা নজিমুদ্দিনেরা যেমন ঠাঁই পেয়েছেন, তেমনি স্থান হয়েছে নলিনীরঞ্জন সরকার, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়দেরও। প্রধানমন্ত্রী হওয়ার পর তার মন্ত্রিসভায় 5 জন হিন্দু ও 5 জন মুসলিম মন্ত্রী ছিলেন। নলিনীরঞ্জন সরকার, বিজয় প্রসাদ সিংহ রায়, মহারাজা শিরিশচন্দ্র নন্দী, প্রসন্নদেব রায়কুদ, মুকুন্দ বিহারী মল্লিক, খাজা নজিমুদ্দিন, খাজা হাবিবুল্লাহ বাহাদুর, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, নবাব মোশাররফ হোসেন ও সৈয়দ নওশের আলী। 1947 সাল থেকে 1952 সাল পর্যন্ত শের-ই-বাংলা রাজনৈতিকভাবে বেশ নিষ্ক্রিয় ছিলেন। ঢাকায় স্থায়ী হয়ে আইন ব্যবসা দেখাশোনা শুরু করেন তিনি। এই সময় তিনি পূর্ব পাকিস্তানের অ্যাডভোকেট জেনারেলের দায়িত্বও পালন করেন। 1952 সালে ভাষা আন্দোলনের পরে শের-ই-বাংলা এ.কে ফজলুল হক নতুন করে রাজনীতি নিয়ে ভাবতে শুরু করেন। 1954 সালে নির্বাচনে অংশ নেওয়ার জন্য আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে যুক্ত ফ্রন্ট গঠনের সময় তিনি ছিলেন সামনের সারিতে। সাধারণ নির্বাচনে তিনি যুক্ত ফ্রন্ট দলের নেতৃত্ব দিয়ে জয়লাভ করে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। এরপর রাজনৈতিক পট পরিবর্তনে তিনি পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন। 1956 সালে পাকিস্তানের শাসনতন্ত্র গৃহীত ও কার্যকর হওয়ার পর তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে করাচি থেকে ঢাকা চলে যান এবং পূর্ব পাকিস্তানের গভর্নর পদের দায়িত্ব গ্রহণ করেন। এই পদেই তিনি ছিলেন 1958 সাল পর্যন্ত। 58 সালে পাকিস্তানের এক অভ্যুত্থানের পর তাকে গৃহবন্দী করা হয়। বয়সের ভারে আর শারীরিক অসুস্থতার কারণে শের-ই-বাংলাও রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন অনেকটাই। 1962 সালের 27শে এপ্রিল এক মহিরুহের পতন হয়।
বাংলা রাজনীতিতে প্রায় অর্ধ শতাব্দী ধরে দাপিয়ে বেরিয়েছেন এই নেতা। হুট করেই তিনি সবকিছু ছেড়েই চলে গেলেন। পাকিস্তান তখন ভালো নেই, সেখানে সামরিক শাসকদের কালো ছায়া। তারপর অনেক রোদ, বৃষ্টি আর ঝড়ে সময় পেরিয়ে গেছে। শেরে বাংলার সাথের বাংলা, যে টুকরোটি পূর্ব পাকিস্তান হয়েছিল, তা সময়ের ফিরে দাঁড়িয়েছে বাংলাদেশে। গড়িয়েছে অনেক রক্ত। তার রেখে যাওয়া সৈনিকেরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে মুক্তি সংগ্রামের। 1962 সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেদিন মানুষের ভিড় প্রমাণ করেছিল তিনি আসলে জনমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। শত্রুরাও তার প্রশংসা করত। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে তার কবর হয়। এখানে তার পাশে চিরনিদ্রায় শুয়ে আছেন আরও দুজন নেতা। তারা হলেন খাজা নজিমুদ্দিন এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী। বাংলাদেশের শেরে বাংলার নামের ফলক, মুরাল আর ছবিতে ছেয়ে আছে অনেকখানি জায়গা। সবুজ ঘাসের বিছানায় জীবনের প্রধান দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী খাজা নজিমুদ্দিন আর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে চোখ বুজে শুয়ে আছেন বাংলার কৃষক প্রজাতির নেতা, বাংলার বাঘ আবু কাশেম ফজলুল হক। যতদিন বাংলা থাকবে, যতদিন কৃষক থাকবে, জমিতে ফসল ফলবে, গাছে গাছে পাখির ডাক শোনা যাবে, ততদিন প্রকৃতির হাওয়া, জল, মাটিতে বেঁচে থাকবেন শেরে বাংলা এ কে ফজলুল হক।